জি স্যার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের বেসিক ইলেকট্রিসিটি অনলাইন লাইভ ক্লাসে সবাইকে আবার স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গত ক্লাসে যে টপিকটা শেষ করেছিলাম মাঝপথে, সেই টপিকসটা হচ্ছে যে ওহমস ল। আমি টপিকসটা আবার রিপিট করতেছি। ওহমস ল। ওহমস লটা কি? ওহমস ল বলতেছে যে নির্দিষ্ট স্থির তাপমাত্রায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম, চিত্র দ্বারা বুঝাইছিলাম, এটা যদি একটা পরিবাহী হয়, এর মধ্যে যদি প্রবাহিত কারেন্টের মান আই, এ প্রান্তের হচ্ছে এ বি, দুইটা প্রান্ত, এই প্রান্তের ভোল্টেজ ভি এ প্রান্তের ভোল্টেজ ভিবি। তাহলে এর বিভব পার্থক্য বলতে কি বলছি যে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি, বা আই সমানুপাতিক ভি, যে যদি আমরা ভি এ মাইনাস ভিবি সমান ভি ধরি। আবার যদি সমানুপাতিকটা উঠাই দিই তাহলে আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। সেখানে কি লিখবো? আই ইকুয়াল টু ভি বাই, বা এখানে আমরা এভাবে লিখতে পারি ভি সমানুপাতিক আই, বা সমানুপাতিক ধ্রুবক আনলে ভি ইকুয়াল টু আই আর। আরটা কি? আর হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যা ওই পরিবাহীর রেজিস্ট্যান্স বা পরিবাহীর রোধ। এই সূত্রটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। আর ভি ইকুয়াল টু আই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। এখানে তাহলে রেজিস্ট্যান্স কি হচ্ছে? রেজিস্ট্যান্স হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। তাহলে সূত্রটাকে আমরা এইভাবে বলতে পারি যে সুষম উষ্ণতায় কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এটা ওহমের সূত্রের সত্যতা যাচাই বা ওহমের সূত্রের কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক বা ওহমের সূত্র প্রতিপাদন করো যদি থাকে, তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ দেখাই দেব। ঠিক আছে? তো এই সূত্রের সম্পর্কিত কাউরি কোনো প্রশ্ন থাকলে আবার করতে পারো। আমরা এই সূত্রের সম্পর্কিত ছোট ছোট অঙ্ক থাকে, হ্যাঁ, সংক্ষিপ্ত আকারে। তো এই অঙ্কগুলো আমি একটু দেখাই, তাহলে তোমাদের জন্য আর একটু সুবিধা হবে। এখানে একটা অঙ্ক বলতেছে যে 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি বৈদ্যুতিক ক্লস্টারে 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি বৈদ্যুতিক টোস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় যদি এতে 120 ভোল্ট প্রয়োগ করা হয়? কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় যদি এতে 120 ভোল্ট প্রয়োগ করা হয়? যদি এতে 120 ভোল্ট প্রয়োগ করা হয়। সবাই লক্ষ্য করো, এখানে আমাদের অঙ্কটাতে কি বলছে? 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট, মানে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। এখানে দেওয়া আছে আর এর মান আর ইকুয়াল টু 20 ওহম।
একটি টোস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত, মানে কারেন্টের মানটা বের করতে হবে, আয়ের মানটা বের করতে হবে। যদি এতে 120 ভোল্ট প্রয়োগ করা হয়, মানে ভি দেওয়া আছে হচ্ছে 120 ভোল্ট, তাহলে আমাদের বের করতে বলছি কি কারেন্টের মান, আয়ের মান বের করতে বলছি, আয়ের মানটা বের করতে হবে। তাহলে আমরা সহজেই আমরা সূত্র জানি যে আই ইকুয়াল টু ভি বাই আর, মানে আই সমান সমান ভি বাই আর। তাহলে আমরা এখানে মানটা যদি বসাই দিই, ভি এর মান কত পাইছি আমরা 120, আর আর এর মান কত 20, তাহলে 5 120 মানে 6 অ্যাম্পিয়ার। তাহলে ওই টোস্টারের কারেন্টের মান হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার যদি একইভাবে আমাদের আরেকটা অঙ্কতে বলে যে একটি বৈদ্যুতিক তাতালের, এটা কি সবাই বুঝতে পারছো এই অঙ্কটা? বলছে 20 ওহম রেজিস্ট্যান্স বিশিষ্ট একটি বৈদ্যুতিক টোস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। 20 ওহম, ওহম মানে কি 20 ওহম রেজিস্ট্যান্স, মানে আর এর মান দিয়েছে 20 ওহম। বৈদ্যুতিক টোস্টারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত, মানে কারেন্টের মানটা জানতে চাইতেছে। এখানে ভোল্টেজ যদি বলছে যে এতে 120 ভোল্ট প্রয়োগ করা হয়, তাহলে আমরা কি পাচ্ছি এখানে আর এর মান পাচ্ছি আর ভি এর মান পাচ্ছি। আমরা জানি সূত্রটা কি, আমরা এখানেই করেছিলাম আই সমানুপাতিক ভি বাই আর। ওহমের সূত্রটা কি পেয়েছি, আই সমানুপাতিক ভি বাই আর, বা ভি ইকুয়াল টু আই আর, বা আর ইকুয়াল টু ভি বাই আই। মানে এই একই সূত্রকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে কিসের মান পাচ্ছি, আর এর মান, আর ইকুয়াল টু 20 ওহম, ভি এর মান দেওয়া আছে 120 ভোল্ট, তাহলে আয়ের মান খুব সহজ। আয়ের মান আমরা জানি সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি এর মান কত বসাই দিয়েছি আমরা 120 ভোল্ট, আর এর মান কত 20 ওহম। তাহলে এটা কাটাকাটি করলে কত আসছে 6 অ্যাম্পিয়ার। এটা না বোঝার কিছু নাই, খুব সহজ অঙ্ক। হ্যাঁ, খুব ছোট অঙ্ক আকারে যদি অঙ্ক দেয় তাহলে এরকম থাকবে। এখানে দেখা যাচ্ছে আমরা বের করলাম কিসের মান, কারেন্টের মান। তাহলে আমাদের ওই বৈদ্যুতিক টোস্টারের কারেন্টের মান হচ্ছে কত 6 অ্যাম্পিয়ার। ক্লিয়ার সবাই, এই অঙ্ক ম্যাথটা ক্লিয়ার? আচ্ছা, আশা করি খুব সহজ অঙ্ক, না বোঝার কিছু নাই। তা আরেকটা আমরা অঙ্কে যদি করে আলোচনা করি, দেখো বলতেছে যে একটি বৈদ্যুতিক তাতালের, তাতাল মানে কি সোল্ডারিং আয়রন, একটি বৈদ্যুতিক তাতালের, একটি বৈদ্যুতিক তাতালের মধ্যে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। এখানে তাহলে কিসের মান দেওয়া আছে, কারেন্ট মানে আয়ের মান দেওয়া আছে। একটি বৈদ্যুতিক তাতালের মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, যখন এতে 230 ভোল্ট প্রয়োগ করা হয় তখন তাতালের রেজিস্ট্যান্স নির্ণয় করো। যখন এতে 230 ভোল্ট প্রয়োগ করা হয় তখন তাতালের রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাতালের রেজিস্ট্যান্স নির্ণয় করো। তাহলে আমরা দেখো এখানে কি পাচ্ছি, একটি বৈদ্যুতিক তাতালের কারেন্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আমরা এখানে কারেন্টের মান পাচ্ছি কত, দেওয়া আছে কি কারেন্ট আই সমান হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার, আর ভোল্টেজের মান দেওয়া আছে কত, ভি সমান হচ্ছে 230 ভোল্ট। তাহলে তাতালের রেজিস্ট্যান্স মানে আর এর মানটা বের করতে বলছে।
তাহলে আমরা জানি আর এর সূত্র কত, আর সমান হচ্ছে ভি বাই আই। আমরা সূত্র যদি মনে রাখি তাহলে আমাদের ইয়ে আছে যে আমরা জানি আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই দিই তাহলে ভি এর মান কত 230 ভোল্ট, আই এর মান কত 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা ইকুয়াল কত হয় 115 ওহম। তাহলে ওই তাতালের রেজিস্ট্যান্স পেলাম আমরা কত 115 ওহম। এভাবে আমরা প্রত্যেকটা ইয়া থেকে ইয়া করতে পারি। আমরা এই ওহমের সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে, এখন আমরা বের করলাম কি, একটা থেকে বের করলাম হচ্ছে কারেন্ট, আরেকটাতে বের করলাম রেজিস্ট্যান্স। এখন যদি আমাদেরকে আরেকটা ইয়া উদাহরণ দিয়ে আমরা ভোল্টেজ কিভাবে বের করতে হবে, তো ভোল্টেজের একটা অঙ্ক আমি দেখাই। বলতেছে 30 ওহম রোধের মধ্যে দিয়ে 30 ওহম 30 ওহম রোধের মধ্য দিয়ে 30 ওহম রোধের মধ্য দিয়ে 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তার ভোল্টেজ ড্রপ কত 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তার ভোল্টেজ ড্রপ কত। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখি, আয়ের মান দেওয়া আছে কত 0.5 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এর আগে আলোচনা করেছিলাম কোনো কিছু যখন মিলি মেগা মাইক্রোতে থাকবে তখন তাকে আমরা মূল এককে নিয়ে আসবো, ঠিক আছে, মূল এককে নিয়ে আসবো। তাহলে মূল এককে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, এখানে মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখানে আমরা এই করবো কিভাবে 0.5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তোমরা তো সবাই জানো যে ডেসি সেন্টি মিলি ডেকা হেক্টো কিলো, হ্যাঁ এগুলো তোমরা সবাই মনে হয় পড়ছো এসএসসিতে। এটা হচ্ছে যে 10⁻³ অ্যাম্পিয়ার। আর এখানে যদি আমরা 30 ওহমের জায়গায় ব্যবহার করি 30 কিলো ওহম, ধরো এখানে 30 ওহমের জায়গায় ব্যবহার করলাম 30 কিলো ওহম, কি রেজিস্ট্যান্সের মান 30 কিলো ওহম, তাহলে সেটাকে আমরা ইয়াতে নিয়ে আসবো ওহমে নিয়ে আসবো। তাহলে ওহমে নিয়ে আসতে হলে কি করতে হবে 30 ইন্টু 10⁻³ 30 ইন্টু 10⁻³ এর -3 হবে না, উপরের দিকে যাবে, ডেকা হেক্টো কিলো যত যাবে, হ্যাঁ মেগা গিগা টেরা উপরের দিকে হবে +3, আর নিচের দিকে যেগুলো আসবে ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো সব হবে হচ্ছে কি মাইনাস। তাহলে আমরা এটা পেলাম কি আর এর মান। তাহলে আমাদেরকে বলতে হবে যে ভোল্টেজের মান বের করতে বলছে। ক্লিয়ার সবাই ব্যাপারটা? তাহলে আমরা সূত্র জানি কি, আমাদের সূত্র থেকে কি জানি, ভি সমান হচ্ছে কত, ভি সমান হচ্ছে যে আই আর। আমরা সূত্র থেকে জানি, ওহমের সূত্র থেকে জানি ভি সমান হচ্ছে আই আর। তাহলে এখানে আমরা যদি মান বসাই দিই, নিচে কি দেখা যাচ্ছে, এখানে মান বসাই দিই, আয়ের মান কত পাইছি আমরা 5 ইন্টু 10⁻³ আর আর এর মান কত পাচ্ছি 30
ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে যে মাইনাস আর এই 10 টু দি পাওয়ার দুইটাই কাটাকাটি হয়ে গেলে 3 5 থাকে কত, ভি এর মান কত হচ্ছে 3 5 150 ভোল্ট। স্যার এটা কোন অধ্যায়ের করাচ্ছেন এটা জিজ্ঞেস করছে বারবার। আমরা 3 অধ্যায় থেকে অঙ্কগুলা করতেছি। ওহমস ল, প্রথমে আমরা টপিকসটা এখানে লেখা আছে দেখো, ওহমস ল। কোন অধ্যায় করতেছি সেটা তো টপিক করলে আলোচনা দেখলেই বোঝা যায়। আমরা ওহমের সূত্রে আলোচনা করতেছিলাম এবং অঙ্কগুলাও করতেছি কোথায়, ওহমের সূত্র থেকে। ঠিক আছে, তো তোমরা বাসায় স্যার মিশন এটা আরেকবার বুঝিয়ে দেন সবাইকে। বলছে যে 30 কিলো ওহম রোধের মধ্য দিয়ে 0.5 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তার ভোল্টেজ ড্রপ কত হবে। মানে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, অঙ্কে ওহম রোধ মানে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। রোধ বা রেজিস্ট্যান্স যেটা থাকবে, হ্যাঁ সেটা, তাহলে এখানে আর এর মান দেওয়া আছে কত, 30 কিলো ওহম। আবার 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, মানে এখানে আয়ের মান দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার। আমরা এর আগে আলোচনা করেছিলাম কোন এককের মান যখনই ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো কিংবা ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা এসব ইয়াতে থাকবে, তখন তাকে আমরা নিয়ে আসবো কি মূল এককে। তো মূল এককে নিয়ে আসার আমরা সূত্র এটা জানি যে মিলি অ্যাম্পিয়ারকে করতে হলে ওর সাথে 10 টু দি পাওয়ার -3 গুণ করতে হবে। তাহলে অ্যাম্পিয়ারে আনতে হলে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্সের মান 30 কিলো ওহম, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে ওহম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওহম। তাহলে কিসের মান বের করতে বলছে, ভি এর মান। তাহলে ভি এর সূত্রটা আমরা কি জানি, ভি সমান হচ্ছে আই আর। তাহলে আই আর বসাই দিলাম, আয়ের মান বসাই দিলাম, আবার এখানে আর এর মান বসাই দিলাম। তাহলে আমাদের এই দুটো যদি বাদ চলে হয়ে যায়, তাহলে থাকে কত, 3 5 15 150 ভোল্ট। বুঝতে পারছো, এই না বোঝার কিছু নাই, খুব সহজ জিনিস, একদম সহজ জিনিস। হ্যাঁ, বাসায় আমরা প্র্যাকটিস করলে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ওহমের সূত্র কাকে বলে, ওহমের সূত্রের সত্যতা যাচাই এবং ওহমের সূত্রের সম্পর্কিত অঙ্ক। এখানে ওহমের সূত্রের কিছু ব্যবহার, আসলে ওহমের সূত্রটা আমরা কোথায় ব্যবহার করি এটা একটু জানতে হবে। যে ওহমের সূত্র আমরা মূলত ডিসি সার্কিটে ব্যবহার করি। হ্যাঁ, জটিল সার্কিটে এটা সীমাবদ্ধতা হলে জটিল সার্কিটের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না। হ্যাঁ, ডিসি সার্কিটের সরল সমাধানের জন্য আমরা ওহমের সূত্রগুলা ব্যবহার করি। তারের সাইজ নির্ণয় করার জন্য, আর নর্মাল সাধারণ সার্কিটের কারেন্টের সরি আমার ঠান্ডাটা এখনো ভালো হয় নাই, যাই হোক। তাহলে ওহমের সূত্রের ব্যবহার কোথায়, আমরা এটা ডিসি সূত্রে ডিসি সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করি। তারপরে ডিসি সার্কিটের তারের সাইজ নির্ণয় করার জন্য, সাধারণ সার্কিটের কারেন্ট নির্ণয় করার জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করি। এটা জটিল সার্কিটে ব্যবহার করা যায় না, হ্যাঁ এসি সার্কিটেও ব্যবহার হয় না। সাধারণত আমরা এটা ব্যবহার করি কোথায়, ডিসি সার্কিটে। তাহলে ওহমের সূত্র এই টপিক সম্বন্ধে আশা করছি কারোর কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন না থাকে তো আমরা নেক্সট টপিকে চলে যাব বা নেক্সট অধ্যায়ে চলে যাব, ঠিক আছে। তারপরও যদি কারোর কোনো থাকে, তোমরা বাসায় নোট ডাউন করে রাখো। ভবিষ্যতে যদি আমাদের সাক্ষাৎ হয়, হ্যাঁ আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করি, তখন সে প্রশ্নগুলা করবা। আমার মনে হয় না কারোর কোনো থাকবে, এটা খুব কঠিন কিছু না। হ্যাঁ, তবে এই সূত্রটা, ওহমের সূত্রটা মনে রাখবা। এটা হচ্ছে বিদ্যুতের মূল সূত্র, এটা সবসময় কাজে লাগবে। পরীক্ষা বলো, বিভিন্ন ইন্টারভিউ বলো, ভাইভা বলো, যাই বলো না কেন, সব জায়গাতেই ওহমের সূত্রটা আমাদের জিজ্ঞাসা করে। কাজে এটা সম্বন্ধে আমাদের একটু ধারণা ক্লিয়ার থাকতে হবে। এর পরের অধ্যায় বা 4 নম্বর অধ্যায় দেখো,
4 নম্বর অধ্যায়ে কি আছে? 4 নম্বর অধ্যায়ের টপিকটা কি বলতেছে যে কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট। এটা খুব ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যালের স্টুডেন্টদের জন্য। কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট, কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট মানে বৈদ্যুতিক সার্কিট সম্বন্ধে ধারণা। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো সার্কিটের নাম শুনেছি, আসলে সার্কিট জিনিসটা কি? প্রথমে আমাদেরকে জানতে হবে যে সার্কিট কি। সার্কিট হচ্ছে যে কোনো পথ যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তাকে সার্কিট বলে। যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে সেটাই হচ্ছে সার্কিট। যে কোনো পথ যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে সেটাই হচ্ছে সার্কিট, বা কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই বলা হয় বৈদ্যুতিক সার্কিট। কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই বলা হয় বৈদ্যুতিক সার্কিট। এখন যদি আমরা হিসাব করি যে এটা একটা কারেন্ট কিভাবে পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, পরিবাহিত আসে কিভাবে? দেখো আমরা একটা জিনিস দেখাইতেছি, এটা কোনো না কোনো উৎস থেকে কারেন্টটা আসতেছে। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে রাখি আমরা। প্রথমে আমরা ব্যবহার করবো একটা প্রোটেক্টিভ ডিভাইস। এখানে ব্যবহার করবো আমরা সুইচ। তাহলে এটা একটা সার্কিট, এটা সার্কিট। আমরা এই সার্কিট এখান থেকে কারেন্ট, এটাকে উৎস, কারেন্টের উৎস। এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে ফিউজ বা রক্ষণ যন্ত্র, ধরো ফিউজ। এটা হচ্ছে কি সুইচ, আর এটা হচ্ছে কি লোড। লোড মানে লোড হিসাবে আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারি। লোড হিসাবে তার লাইট ব্যবহার করতে পারি, হিটার ব্যবহার করতে পারি, ফ্যান ব্যবহার করি, যাই ব্যবহার করি না কেন সেটাই হচ্ছে আমাদের লোড। আর এই যে এটা তার ব্যবহার করতে, সেটা হচ্ছে পরিবাহী তার, পরিবাহী তার। তাহলে এই যে সম্পূর্ণ এই সার্কিটের যে সম্পূর্ণ পথ, এটাকে বলতেছি আমরা সার্কিট। কারেন্ট প্রবাহের যে সম্পূর্ণ পথটা সেটাই হচ্ছে সার্কিট। সার্কিটের উপাদান কয়টা? আমরা দেখো সার্কিটের উপাদান যদি ধরতে যাই তাহলে সার্কিটের উপাদান কয়টা? প্রথমে আসছে দেখো উৎস। প্রথমে আসছে কি উৎস। উৎস কোনটা? উৎস হচ্ছে ব্যাটারি অথবা জেনারেটর। এটা হচ্ছে কি উৎস। তারপরে আসছে কি রক্ষণ যন্ত্র। রক্ষণ যন্ত্র হিসেবে আমরা কি ব্যবহার করি? রক্ষণ যন্ত্র হিসেবে আমরা ব্যবহার করি, এখানে কি লেখাটা অস্পষ্ট দেখা যাচ্ছে? ঠিক আছে। রক্ষণ যন্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি কি ফিউজ, সার্কিট ব্রেকার, ফিউজ অথবা সার্কিট ব্রেকার। তারপরে আসছে কি নিয়ন্ত্রণ যন্ত্র। নিয়ন্ত্রণ যন্ত্র কি সুইচ, সুইচ বা মেন সুইচ বা বিভিন্ন ধরনের সুইচগুলো ব্যবহার করে, সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। তারপরে আসছে কি লোড। লোড হিসাবে আমরা কি ব্যবহার করি? লোড হিসাবে আমরা ব্যবহার করি কি বাতি, পাখা, মোটর, এগুলো হচ্ছে লোড হিসাবে ব্যবহার করি। বাতি,
পাখা, মোটর, এগুলো ব্যবহার করি কি আমরা লোড হিসাবে। লোড বা এটাকে আমরা বলতে পারি কনজিউম ম্যাটেরিয়াল, যেটা ব্যবহার করি সেটাকে বলতে পারি কনজিউমিং ডিভাইস, সেটা হচ্ছে লোড। আর পরিবাহী, পরিবাহী বলতে কি পরিবাহী তার হিসাবে যেগুলো ব্যবহার করি, পরিবাহী হিসাবে ব্যবহার করি কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম বা তামার তার। হ্যাঁ, যে তারগুলো ব্যবহার করি অ্যালুমিনিয়াম তার, তামার তার যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে পরিবাহী। তাহলে আমরা সার্কিটের উপাদান কয়টা পাচ্ছি? 5টা, তাই না? বিদ্যুতের উৎস, তারপরে হচ্ছে রক্ষণ যন্ত্র, তারপর নিয়ন্ত্রণ যন্ত্র, তারপরে হচ্ছে কি লোড, তারপরে হচ্ছে কি পরিবাহী। পরিবাহী হিসাবে কি ব্যবহার করি? বিভিন্ন ধরনের তার। তাহলে যখনই আমাদের প্রশ্ন আসবে যে একটা সার্কিটের উপাদান কয়টি, তাহলে সার্কিটের উপাদান হচ্ছে কি 5টি। কি কি? উৎস, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র, লোড। ক্লিয়ার সবাই ব্যাপারটা? একটা সার্কিটের উপাদান কয়টা থাকে? 5টা। উৎস, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, লোড এবং পরিবাহী। এর উদাহরণগুলো আমরা দিতে চাই। উৎস হচ্ছে কি? ব্যাটারি জেনারেটর। রক্ষণ যন্ত্র কি? ফিউজ বা সার্কিট ব্রেকার। নিয়ন্ত্রণ যন্ত্র কি? সুইচ। লোড হচ্ছে কি? বাতি, পাখা, মোটর। পরিবাহী হচ্ছে কি? অ্যালুমিনিয়াম তার, তামার তার। যে ধরনের তারগুলো আমরা পরিবাহী হিসেবে ব্যবহার করি সেগুলো হচ্ছে স্যার পরিবাহী। ক্লাস সময় শেষ স্যার, ক্লাস সময় শেষ। সময় শেষ। আচ্ছা, আমাদের এই অনলাইন ক্লাস যেহেতু আসলে আমরা বেশি সময় ইচ্ছে করলেও সময় দিতে পারবো না, কারণ আমার পরবর্তীতে যে আরেকজন অনলাইন ক্লাস আছে তার আমার পরেই তাকে আবার অনলাইন স্টার্ট করতে হবে। তা আমি শেষ না করলে তো আবার সে শুরু করতে পারবে না। তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্ত এখানে রাখলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। বাসায় অবশ্যই এই টপিকগুলা খাতার মধ্যে লিখে রাখবা। আল্লাহ হাফেজ।